আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। নিজস্ব ইন্টারনেট সোশ্যাল মিডিয়া আনছে ইরান। হুমকি ধামকি দিয়ে লাভ নেই, ইরানে প্রবেশ করলে ফিরতে হবে লাশ হয়ে। কেন ইরানে যুক্তরাষ্ট্রের দ্রুত ও নির্বিঘ্ন আক্রমণ সম্ভব নয়? ভয়ানক ষড়যন্ত্র ফাঁস, মাদুরোকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয় ভেনেজুয়েলার মন্ত্রী। গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের উপর শুল্ক বসালেন ট্রাম্প। ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র, অর্থ যাচ্ছে কাতারের ব্যাংকে। উত্তেজনার মধ্যে হঠাৎ ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিজস্ব ইন্টারনেট সোশ্যাল মিডিয়া আনছে ইরান। ইরানের সরকার দেশটিকে স্থায়ীভাবে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন দেশটির কিছু ডিজিটাল অধিকার কর্মী। ৮ জানুয়ারি থেকে ইরানে যে ইন্টারনেট ব্ল্যাকআউট শুরু হয়েছে তা ইতিমধ্যে মিশরের ২০১১ সালের তাহরির স্কোয়ার আন্দোলনের সময়কার শাটডাউনের রেকর্ড ছাড়িয়ে গেছে। নেট ব্লকসের তথ্য মতে ইতিমধ্যে ২০০ ঘন্টার বেশি সময় ধরে দেশটিতে কোনো কার্যকর ইন্টারনেট সংযোগ নেই। সরকারি মুখপাত্র ফাতেমে মোহাজেরানি ইঙ্গিত দিয়েছেন, আগামী ২০ মার্চ ইরানি নববর্ষ পর্যন্ত এই ব্ল্যাকআউট বহাল থাকতে পারে। ইন্টারনেট সেন্সরশিপ নিয়ে কাজ করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বলেছেন, ইরান স্থায়ীভাবে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হতে পারে। এটা ভীতিকর হলেও অসম্ভব নয়। ২০১২ সালে গঠিত হয় ইরানের সুপ্রিম কাউন্সিল অব সাইবার স্পেস এবং শুরু হয় দেশীয় ইন্টারনেট তৈরির কাজ। এই প্রযুক্তি পুরোপুরি দেশীয় এবং বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন। এই জাতীয় ইন্টারনেট মূলত সরকার নিয়ন্ত্রিত একটি সমান্তরাল নেটওয়ার্ক, যেখানে শুধু সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, মেসেজিং অ্যাপ এবং দেশীয় স্ট্রিমিং সেবা যেমন ইরানি নেটফ্লিক্স থাকবে। অভিযোগ উঠেছে এই ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা তৈরিতে চীন এবং হুয়াওয়ের উচ্চ প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, যা ইন্টারনেটের ট্রাফিক তদারকি ও নিয়ন্ত্রণ করতে সক্ষম। পরবর্তী বছরগুলোতে সরকার আরো কৌশলী হয়। ২০১২ সালের বিক্ষোভে ফেসবুক, টুইটার, গুগল বন্ধ রাখা হয়, কিন্তু অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সেবাগুলো চালু রাখা হয়। গবেষকদের মতে ইরানে চালু হওয়া হোয়াইট লিস্টিং ব্যবস্থা সম্ভবত চীনা প্রযুক্তির সহায়তায় গড়ে তোলা হয়েছে। এই ব্যবস্থায় ব্যবহৃত হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন মিডল বক্স, যা ইন্টারনেট ট্রাফিক পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও ব্লক করতে পারে। এর মাধ্যমে পুরো দেশের ইন্টারনেট নজরদারি করা, ব্যবহারকারীদের উপর গুপ্তচর বৃত্তি চালানো এবং ভিপিএন সহ নির্দিষ্ট টুল বন্ধ করা সম্ভব। ২০১৫ সালে কিছু গবেষক বিটকয়েন ব্যবহার করে ইরানি সার্ভার কিনে পরীক্ষা চালিয়ে দেখেন। সেখানে এমন একটি অভ্যন্তরীণ ইন্টারনেট তৈরি করেছে যা কর্পোরেট অফিস নেটওয়ার্কের মতোই বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ২০২৫ সালে পাশ হওয়া নতুন আইন অনুযায়ী ইরানে স্টারলিংক টার্মিনাল রাখা ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তি সমান অপরাধ এবং শাস্তি হিসেবে এতে মৃত্যুদণ্ড হতে পারে। এছাড়া তেহরানের আকাশসীমায় রুশ ও চীনা প্রযুক্তির জ্যামার ব্যবহার করে স্টারলিংক সিগন্যালও বাধাগ্রস্ত করার চেষ্টা করছে দেশটির নিরাপত্তা বাহিনী। হুমকি ধামকি দিয়ে লাভ নেই, ইরানে প্রবেশ করলে ফিরতে হবে লাশ হয়ে। ইরানে যুক্তরাষ্ট্রের দ্রুত নির্বিঘ্ন আক্রমণ সম্ভব নয়। ইরানে নজিরবিহীন গণবিক্ষোভের মধ্যে কিছু মার্কিন নীতি নির্ধারক ধারণা করছেন যে আমেরিকার বিমান শক্তি একটি নির্ণায়ক এবং দ্রুত ও নির্বিঘ্ন আঘাত হানতে সক্ষম। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এই দৃষ্টিভঙ্গি ইরানের টিকে থাকার কৌশলকে ভুলভাবে ব্যাখ্যা করে। ইরানে যুক্তরাষ্ট্রের দ্রুত নির্বিঘ্ন আক্রমণ সম্ভব নয়, হুমকি ধামকি দিয়ে লাভ নেই, ইরানে প্রবেশ করলে ফিরতে হবে লাশ হয়ে। ইরান কোনো সাধারণ একক নেতৃত্ব কেন্দ্রিক রাষ্ট্র নয়। এর শাসন ব্যবস্থা মূলত একটি বহুস্তরীয় নেটওয়ার্ক, যেখানে সর্বোচ্চ নেতা, রেভলিউশনারি গার্ড বাহিনী এবং ধর্মীয় কর্তৃপক্ষের মতো একাধিক প্রভাবশালী কেন্দ্র বিদ্যমান। এই ব্যবস্থার কোনো একটি অংশ বা নোড সরিয়ে দিলেই পুরো ব্যবস্থা ভেঙে পড়বে না, কারণ সেখানে বিকল্প শাসন ব্যবস্থার সাথে সমান্তরালভাবে সুরক্ষা ব্যবস্থা আগে থেকেই বিদ্যমান। ফলে ইরানের ক্ষেত্রে আমেরিকার নেতৃত্ব নির্মূল বা অপসারণ কৌশলটি একটি সুশৃঙ্খল রণকৌশলের চেয়ে বরং অনেক বেশি জটিল ও অনিশ্চিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব মিলিয়ে বর্তমানে একটি রাজনৈতিক উভয় সংকটের সম্মুখীন। নব্য রক্ষণশীলরা পেশি শক্তির মাধ্যমে ইরানের সরকার পরিবর্তনের দাবি জানালেও তার আমেরিকার
টেরারিস্ট মতাদর্শের অনুসারীরা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের বিরোধী। শান্তিমূলক বিমান হামলা হয়তো স্থাপনার ক্ষতি করতে পারে, কিন্তু তা ইরানের নিরাপত্তা কাঠামো পুনর্গঠন করতে কিংবা বিক্ষোভকারীদের সুরক্ষা দিতে সক্ষম হবে না। সামরিক জবরদস্তি হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ক্রমবর্ধমান সহিংসতা প্রায়শই শাসন ব্যবস্থার দমনমূলক শক্তিকে আরো সুসংহত করে এবং কট্টরপন্থীদের হাতকে শক্তিশালী করে। এর ফলে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে প্রতিশোধ গ্রহণ, সমুদ্র পথে জাহাজ চলাচল ব্যাহত করা এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর উপর চাপ সৃষ্টির আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। আঞ্চলিক রাজনীতিও আমেরিকার জন্য আরো সীমাবদ্ধতা তৈরি করেছে। ইসরায়েল চায় তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সক্রিয় হস্তক্ষেপ করুক, কিন্তু সৌদি আরব, কাতার ও ওমানের মতো উপসাগরীয় দেশগুলো কূটনীতি ও উত্তেজনা প্রশমনকেই অগ্রাধিকার দিচ্ছে। ইরানে আমেরিকার সীমিত হামলাও গুরুতর ঝুঁকি বহন করে। শাস্তিমূলক বিমান হামলা ইরানের অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সতর্কবার্তা দিতে পারে, কিন্তু এটি নিরাপত্তা খাত পুনর্গঠন করতে পারে না, নেতৃত্বের উত্তরাধিকার নির্ধারণ করতে পারে না বা প্রতিবাদকারীদের সুরক্ষা দিতে পারে না। এছাড়া নেতৃত্ব অপসারণের চেষ্টা চলচ্চিত্রের মতো আকর্ষণীয় মনে হলেও সবচেয়ে উত্তেজক এবং বাস্তবসম্মত নয়। দীর্ঘস্থায়ী বিমান অভিযান উপসাগরীয় দেশগুলোর সমর্থন ছাড়া প্রায় অসম্ভব, যা সংঘাতকে আন্তর্জাতিক স্তরে প্রসারিত করতে পারে এবং প্রতিশোধমূলক চক্র তৈরি করতে পারে। পরিশেষে ইরানে যে কোনো দ্রুত এবং সোজাসাপটা আক্রমণের চেষ্টা ইরানের স্থিতিস্থাপক রাজনৈতিক কাঠামো এবং আঞ্চলিক দেশগুলোর সতর্ক অবস্থানের কারণে অসম্ভব। সতর্ক ও সমন্বিত পদক্ষেপ ছাড়া যুক্তরাষ্ট্রের অভিযান সংঘাত বাড়বে, ইরানের শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। ভয়ানক ষড়যন্ত্র ফাঁস, মাদুরোকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয় ভেনেজুয়েলার মন্ত্রী। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাতের তথ্য ফাঁস হয়েছে। এতে দাবি করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্র অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করেছে। অভিযানের পরও সেই যোগাযোগ বজায় রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কাবেলোর সঙ্গে সরাসরি ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করেন। ওই সময় কাবেলোর নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো যেন বিরোধীদের লক্ষ্য করে সহিংসতায় না নামে তা নিয়ে তাকে সতর্ক করে যুক্তরাষ্ট্র। রয়টার্স জানিয়েছে, ৩রা জানুয়ারির অভিযানের পর থেকে ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সশস্ত্র বাহিনীর উপর মূলত কাবেলোরই নিয়ন্ত্রণ রয়েছে। যুক্তরাষ্ট্র যে মাদক পাচার সংক্রান্ত অভিযোগপত্রকে মাদুরোকে গ্রেফতারের ভিত্তিতে হিসেব ব্যবহার করেছিল, সেই একই অভিযোগপত্রে কাবেলোর নামও রয়েছে। তবে অভিযানের সময় তাকে আটক করা হয়নি। সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের শুরু থেকেই এই যোগাযোগ চলছিল এবং মাদুরোকে আটকের আগের কয়েক সপ্তাহ পর্যন্ত তা অব্যাহত ছিল। মাদুরো ক্ষমতাচ্যুত হবার পরও কাবেলোর সঙ্গে যোগাযোগ রাখছে ওয়াশিংটন। রয়টার্স লিখেছে, আগে কখনো প্রকাশ না হওয়া এই যোগাযোগ ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের আশঙ্কা ছিল, কাবেলো যদি তার নিয়ন্ত্রণাধীন বাহিনী মাঠে নামান, তাহলে দেশটিতে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র এবং কাবেলোর আলোচনার পরিসর কতটা বিস্তৃত ছিল, কিংবা কাবেলো যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা মেনে চলছেন কিনা তা স্পষ্ট নয়, কেননা কাবেলো প্রকাশ্যে ডেলসি রদ্রিগেজের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। দিওসদাদো কাবেলো দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার দ্বিতীয় সর্বাধিক ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি প্রয়াত প্রেসিডেন্ট হুগো স্যাভেজের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং পরে নিকোলাস মাদুরোর অন্যতম প্রধান অনুগতে পরিণত হন। মানবাধিকার লঙ্ঘন এবং দমনপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্র তাকে ধরিয়ে দিতে $2.50 কোটি পুরস্কার ঘোষণা করলেও কাবেলো এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের 8 দেশের উপর শুল্ক বসালেন ট্রাম্প। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের 8টি দেশের উপর শুল্কের খড়গ চালিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেনমার্ক সহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের 8টি দেশের উপর 10% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যতক্ষণ না গ্রিনল্যান্ড সম্পূর্ণ নিঃশর্তভাবে ক্রয় করতে পারছে, ততক্ষণ এই শুল্ক বলবৎ থাকবে। ট্রাম্পের এই নতুন শুল্ক তালিকার আওতায় রয়েছে ডেনমার্ক,
ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড। আগামী 1 ফেব্রুয়ারি থেকে এই দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আসা সব ধরনের পণ্যের উপর 10% অতিরিক্ত কর দিতে হবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হলে আগামী 1 জুন থেকে এই শুল্ক হার বাড়িয়ে 25% করা হবে। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ড দখল করা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। তিনি বলেন, এই দেশগুলো অত্যন্ত বিপজ্জনক খেলা খেলছে, যা সহ্য করার মতো নয়। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিনল্যান্ডকে আমাদের নিয়ন্ত্রণ নেওয়া জরুরি। তবে ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের এই পদক্ষেপকে অর্থনৈতিক ব্ল্যাকমেল হিসেবে দেখছে। ডেনমার্ক ইতিমধ্যে সাফ জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির কোনো সুযোগ নেই। এছাড়া ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য সহ 7টি দেশ গ্রিনল্যান্ডে নিজ নিজ প্রতিনিধি ও অল্প সংখ্যক সৈন্য পাঠিয়ে ডেনমার্কের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছেন। ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও মিত্র দেশগুলোর উপর এমন শুল্ক আরোপকে নজিরবিহীন বলছে আন্তর্জাতিক মহল। সাধারণত আমদানি শুল্কের অর্থ সংশ্লিষ্ট দেশের রপ্তানিকারক বা আমদানিকারক প্রতিষ্ঠানগুলো সরকারকে প্রদান করে। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে এই 8 দেশে রপ্তানি করা পণ্যের দাম বেড়ে যেতে পারে। ভলভো, BMW এবং এয়ারবাসের মতো ইউরোপীয় ব্র্যান্ডের পণ্যের দাম মার্কিন বাজারে হু হু করে বাড়বে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়নও মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করতে পারে, যার ফলে একটি বড় ধরনের বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র, অর্থ যাচ্ছে কাতারের ব্যাংকে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে আনার পর একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের অধীনে থাকবে। ইতিমধ্যে ভেনেজুয়েলার তেল বেচা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই তেলের বিক্রির অর্থ কাতারের ব্যাংকে গচ্ছিত রাখা হচ্ছে। শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। বিশ্লেষকরা বলছেন, এটা তো কেবল শুরু। ভেনেজুয়েলার তেল বিক্রি করে আরো অনেক অর্থ আসবে। ভবিষ্যতে এই প্রক্রিয়া চলতে থাকবে। যদিও তেল কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইছে, তা না পেলে তারা ভেনেজুয়েলায় বিনিয়োগ বাড়াতে আগ্রহী নয়। যুক্তরাষ্ট্রের সাবেক এক প্রশাসনিক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, এই অর্থ যুক্তরাষ্ট্রের ব্যাংকে রাখা হয়নি বা সরাসরি ভেনেজুয়েলাতেও পাঠানো হয়নি, বরং সেগুলো কাতারে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেট নিউজ ম্যাক্সকে বলেছেন, তেল বিক্রির নগদ অর্থ গত বৃহস্পতিবার থেকেই ভেনেজুয়েলায় পাঠানো শুরু হবে। ভেনেজুয়েলার আর্থিক ব্যবস্থার সঙ্গে পরিচিত 2 সূত্রের ভাষ্য, দেশটির ব্যাংকগুলো ইতিমধ্যে নগদ অর্থের বিজ্ঞাপন দিতে শুরু করেছে। এই ঘটনা থেকে বোঝা যায়, তেল বিক্রির আয় দেশে পৌঁছেছে। ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন পশ্চিমা সরকারের নিষেধাজ্ঞার মুখে আছে, ফলে দেশটি কার্যত বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা থেকে ছিটকে পড়েছে। গত কয়েক দশকে দেশটির বিভিন্ন সরকার বিদেশি তেল কোম্পানি জব্দ করে, যার ক্ষতিপূরণ দাবি করে আসছে বিদেশি জ্বালানি কোম্পানিগুলো। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের তেল সম্পদ চুরি করছে। একই সঙ্গে তিনি বলছেন, তেল বিক্রির অর্থ যেন সরাসরি ভেনেজুয়েলার উপকারে আসে। তিনি যেটা নিশ্চিত করতে চাইছেন সেটি হলো, ভেনেজুয়েলার তেল আয়ের উপর যাদের দাবি আছে তারা যেন এই অর্থের নাগাল না পায়। এদিকে তুমুল উত্তেজনার পর ইরান ইস্যুতে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দাবি করে তিনি দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, গতকাল যেসব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল ইরানের নেতৃত্ব সেগুলো বাতিল করেছে, ধন্যবাদ। এদিকে ট্রাম্প যেন ইরানে হামলা না চালান সেজন্য উপসাগরীয় 4টি দেশ তাকে অনুরোধ করেছিল বলে গুঞ্জন ছড়ায়। ফ্লোরিডায় সাপ্তাহিক ছুটি কাটাতে হোয়াইট হাউস ত্যাগ করার সময় এই খবর নাকচ করে দিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমাকে কেউ বোঝায়নি, আমি নিজেই নিজেকে বুঝিয়েছি। তিনি আরো বলেন, তারা কাউকে ফাঁসি দেয়নি, ফাঁসির আদেশ বাতিল করেছে, এটাই বড় ভূমিকা রেখেছে। ট্রাম্প একাধিকবার ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার দাবি, দেশটিতে কর্তৃপক্ষের দমনপীড়নের ফলে হাজারো মানুষ হতাহত হয়েছে, যদিও এখনো এই হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। যুক্তরাষ্ট্র ভিত্তিক কয়েকটি মানবাধিকার সংস্থা নিয়মিত হতাহতের সংখ্যা হালনাগাদ করলেও তাদের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নিজস্ব ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া আনছে ইরান। হুমকি ধামকি দিয়ে লাভ নেই, ইরানে প্রবেশ করলে ফিরতে হবে লাশ হয়ে। কেন ইরানে যুক্তরাষ্ট্রের দ্রুত ও নির্বিঘ্ন আক্রমণ সম্ভব নয়? ভয়ানক ষড়যন্ত্র ফাঁস, মাদুরোকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয় ভেনেজুয়েলার মন্ত্রী।
গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের 8 দেশের উপর শুল্ক বসালেন ট্রাম্প। ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র, অর্থ যাচ্ছে কাতারের ব্যাংকে। উত্তেজনার মধ্যে হঠাৎ ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।